এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। প্রিয় পুরুষের স্পর্শ পেলে যে কোনো নারী মোমের ন্যায় গলে যায়। কণ্ঠের বেলাও তার ব্যতিক্রম হয়নি। সেও এখন প্রিয় পুরুষের স্পর্শে কেঁপে উঠছে বারংবার। আপনাকে আমি বুঝতে পারছি না। কণ্ঠের প্রশ্ন শুনে ঘাড় থেকে মুখ তুলে তাকায় তুর্য। ভালো করে পরখ করে দেখতে পায় চোখে মুখে লজ্জা। উঠে বসে তুর্য, উসখুস চুলগুলো হাত নেড়ে পূর্ণ দৃষ্টি দেয় কণ্ঠের দিকে। কিছুক্ষণ আগে পড়তে পড়তে ঘুমে চোখ লেগে আসছিল তার, এটা বুঝতে পেরে তুর্য বই খাতাগুলো নিয়ে গুছিয়ে রেখে দেয়। পিটপিট চোখে তাকিয়ে থাকে কণ্ঠ। হুট করেই কণ্ঠকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। কিছুক্ষণের জন্য থমকে যায় কণ্ঠ। যখন ব্যাপারটা বুঝতে পারছে তখন লজ্জায় নিজেকে খানিকটা গুটিয়ে নেয়। প্রায় মিনিট পাঁচেক পর তুর্য আলতোভাবে নিজের অধর ছুঁয়ে দেয়। মৃদু কেঁপে উঠল কণ্ঠ। অতঃপর প্রশ্ন করে বসে তুর্যকে। রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো। কথাটা বলে বেড সাইডে লাইটটা অফ করে দেয় তুর্য। গা এড়িয়ে দেয় বিছানায়, তপ্ত শ্বাস ফেলে কণ্ঠ। অতঃপর সেও বালিশে মাথা রেখে আবেশের চোখ বুজে নেয়। ঠিক সেই মুহূর্তে তুর্য আরেক দফা চমকে দিয়ে কণ্ঠের পেটের ওপর হাত রাখে। পাশ ফিরে তাকালে কণ্ঠ। তুর্য চোখ বন্ধ করে খেয়ে আওড়ালো, কাল যেতে হবে না বাড়িতে, ঘুমাও। কণ্ঠ কথার পিঠে কিচ্ছু বলল না, নিশ্চুপ হয়ে শুয়ে পড়ল। দুজন কপত কপতি বিচরণ করলো ঘুমের রাজ্যে। সকাল সকাল তুর্য, কণ্ঠ এবং ফুফাতো বোন নূর তিনজন মিলে রওনা দিল কণ্ঠের মামা বাড়িতে, যেটাকে সে নিজের বাড়ি বলেই মনে করে। সকাল সকাল তুর্য, কণ্ঠ এবং ফুফাতো বোন নূর তিনজন মিলে রওনা দিল কণ্ঠের মামা বাড়িতে, যেটাকে সে নিজের বাড়ি বলেই মনে করে। গাড়ি জানালা খুলে দেয় কণ্ঠ। বাতাস স্পর্শ করে তার এলোমেলো চুলগুলোকে, যার কারণে এলোমেলো চুলগুলো আরো বেশি মন খুলে উঠতে শুরু করে। ওর এমন অবস্থা দেখে স্মিত হাসেন ওর। সেও বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বারংবার লুকিং গ্লাস দিয়ে কণ্ঠের মুখশ্রী দেখতে তুর্য চোখাচোখি হওয়া মাত্র চোখ সরিয়ে নেয় সে। বাড়িতে অনেক তোড়জোড় চলছে। কণ্ঠ জামাইকে নিয়ে আসবে বলে তুফাইল নিজ দায়িত্বে সবটা করেছে। আহাদ আহমেদ এবং সাদ আহমেদ মিলে বাজার করিয়ে নিয়ে আসলেন। তনয় আহমেদ ভালো ভালো রান্না করছেন, তাতে কিছুটা সাহায্য করছে আনিকা আহমেদ। তবে ওনার মধ্যে তেমন একটা উৎসাহ নেই কণ্ঠের আসার জন্য। সন্ধ্যার দিকে বিছানায় শুয়ে আছে কণ্ঠ। 2 ঘন্টা হয়েছে ওরা এসেছে। আজ এক প্রকার কণ্ঠের খুশির দিন। ভীষণ আনন্দ লাগছে। বাড়িতে পা রাখা মাত্র আহাদ আহমেদ আজ নিজ থেকে তাকে জড়িয়ে ধরেছে। মা চলে যাওয়ার পরে মানুষটি তাকে কখনোই কাছে টেনে নেয়নি, কিন্তু আজ এত সুন্দর একটা মুহূর্ত ছিল বলার মতো নয়। সবার সাথে বেশ কথা হয়েছে আজ, কিন্তু রিয়া বেশ গোমড় মুখ করে রেখেছিল। যখন কথা বলো তখন কণ্ঠকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়েছিল মেয়েটা। কল কেন তুললো না, কথা কেন বললো না, এসব নিয়ে বেশ অভিমান করেছিল সে। কিন্তু কেউ কখনো কি নিজের বোনের সাথে বেশিক্ষণ অভিমান করে থাকতে পারে? সেও পারেনি। অতঃপর 2 বোন একসাথে অনেক ভালো সময় পার করলো। তার মধ্যেই খানিকটা মন খারাপ হলো। কাল তাকে চলে যেতে হবে। তার উপর বড় ভাই তুফাইলের কাজের জন্য মালয়েশিয়া যাচ্ছে। কবে ফিরবে কে জানে। কৃপা দেশে কারো উষ্ণ স্পর্শ পেয়ে পুরো শরীরে শিহরণ খেলে গেল। ঘুরে তাকাতেই দেখলো তুর্যকে। নির্নিমেষ তাকিয়ে আছে সে। আচ্ছা, লোকটির মাঝে মাঝে কি হয়? যখন ইচ্ছে কাছে আসেন, আবার হুট করে দূরে চলে যায়। কণ্ঠ হুট করেই প্রশ্ন করে বসল, আপনি কন্ট্রোল করতে পারেন না, তাই না? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে তুর্য। কি কন্ট্রোল করতে পারে না সে? কণ্ঠ নিজের করা প্রশ্ন শুনে নিজেই থতমত খেয়ে গেল। তুর্য পকেটে 2 হাত গুজে টান টান হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি কন্ট্রোল করতে পারি না? কণ্ঠ হঠাৎ যেন লাজুক লতার মতো নুয়ে পড়ে। নাকের ডাগায় সুশ্রী লাগছে ভীষণ। ইস, হঠাৎ কি জিজ্ঞেস করে ফেলল। তুর্য মাথা খানিকটা ঝুঁকিয়ে পড়ল। তুর্য খান সব কিছু পারে। কণ্ঠ 2 পা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। এই লোকটার মতিগতি বোঝা বড্ড দেয়। হাতের ঘড়ি খুলে বিছানার পাশে সাইড টেবিলের উপর রেখে দেয় তুর্য। আবার
ফিরে তাকালো কণ্ঠের দিকে। ঘুমাতে এসো। তুর্য বিছানায় গিয়ে বসে। কণ্ঠ এক পলক দেখলো দেয়ালে টানানো ঘড়িটাতে। ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই করছে। মাত্র 10টা বাজে স্যার, এক্ষুনি ঘুমিয়ে যাব। সরু দৃষ্টি আকর্ষণ করে তুর্য হুট করে বলে উঠল। তাহলে চলো সাপ লুডো খেলা যাক। আরেক দফা লজ্জার সম্মুখীন হতে হয় কণ্ঠকে। এই স্যারকে একদমই চিনতে পারছে না সে। খেলবে? নাকের পাটাতন ফুলে ওঠে কণ্ঠের। ধমক সহকারে বলে ওঠে, অসভ্য কথাবার্তা। তুর্যের মুখে যে ফাঁক হয়ে গেল। এই কথাগুলো অসভ্য কেমনে হলো? বিছানায় গিয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়লো কণ্ঠ ও তুর্য কথা পারলো না। শিব পড়ে। সকালে ঘুম থেকে উঠে চাদর জড়িয়ে বাইরে হাঁটতে বের হয় কণ্ঠ। বেশ ঠান্ডা পড়েছে। পড়বি না কেন? গরম তো আর কম ছিল না। গরমের সাথে পাল্লা দিয়ে এবার ঠান্ডা বেশ পড়বে বলে মনে হচ্ছে। গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে সে। সকালে বেরিয়েছে কাউকে না বলে। তবে এবার বেশ খারাপ লাগছে। জানিয়ে আসলে বোধহয় ভালো হতো। এটা সেটা ভেবে বাড়ির পথে রওনা দেয় কণ্ঠ। দেখতে এসেছিল সে আর মাত্র কিছু সময় একটু পরেই তো ওরা চলে যাবে। নানা রকম খাবারের আয়োজন করেছে তনয়া আহমেদ। ওনাকে টুকিটাকি সাহায্য করেছে আনিক আহমেদ। তুর্য ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। কণ্ঠকে খুঁজছে চারিপাশে, কিন্তু কোথাও নেই সে। হঠাৎ দেখা গেল আহাত আহমেদের সাথে উনি। সৌজন্যমূলক হাসি দিয়ে সোফায় বসতে বলল। তুর্য সাধারণত কারোর পায়ে ধরে সালাম করে না, তবে মুখে অবশ্যই করে। আজকেও তাই করলো। আহাত আহমেদকে মুখেই সালাম দিল। উনি বেশ আনন্দিত হয়ে সালামের উত্তর দিয়ে বললেন, বাবা তুর্য, তুমি বেশ ভালো ছেলে। আমি জানি আমাদের কণ্ঠ তোমার ওখানে ভালো থাকবে, আর এটাও মানি তুমি আমাদের মেয়ের খেয়াল রাখবে। তুর্য কিছুক্ষণ একটা ভেবে বলল, ইনশাল্লাহ। কণ্ঠ এখন খানবাড়ির বউ, ওর কোনো অসুবিধা হবে না। সামনের দিকে তাকাতে দেখতে পেল কণ্ঠ গায়ে চাদর জড়িয়ে ভেতরে আসছে। আহাত আহমেদকে দেখে খানিকটা গুটিয়ে নিল নিজেকে। নিশ্চুপ ভঙ্গিমা মাথা নিচু করে রান্নাঘরে চলে যেতে গেল। যেতে যেতে পেছন ফিরে এক নজর দেখে নিল তুর্যকে। তুর্য তখনও ওর দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হওয়া মাত্র চোখ সরিয়ে রান্নাঘরে প্রবেশ করে। দুপুরের দিকে রওনা দেয় খান বাড়িতে কণ্ঠ আর তুর্য। আসার সময় অনেক কেঁদেছে কণ্ঠ। ফলস্বরূপ এখন ভীষণ মাথা ব্যথা করছে। তুর্যর ঘাড়ে মাথা রেখে শুয়ে আছে সে। ঘুম যেন দু চোখ ভরে উঠেছে। সবাইকে ছেড়ে আসার যন্ত্রণা খুব বেশি হয়। কলেজের গেটে দাঁড়িয়ে আছে কণ্ঠ। মাত্র এসেছে কলেজে। ভেতরে যাওয়ার পূর্বে তুর্যকে বলল গাড়ি থামাতে। হঠাৎ গাড়ি থামানোর কথা শুনে অবাক হয় সে। জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? আপনার সাথে যাব না, আমার অস্বস্তি হয়। স্মিত হাসে তুর্য। মেয়ে যে বড্ড বেশি অবুঝ। মূলত ভীষণ লজ্জা লাগছিল কণ্ঠের। আগে একা একা রিয়া এবং সে হেঁটে আসতো, এখন কিন্তু স্যারের সাথে এক গাড়িতে কলেজে আসতে ভীষণ অস্বস্তি লাগছে। ব্যাপারটা বুঝতে পেরে তুর্য কণ্ঠকে নামিয়ে দেয়। ক্যাম্পাসের ভেতর প্রবেশ করতে দেখলো রিয়া, সোহা, তাহিয়া, শান, তারিফ দাঁড়িয়ে আছে। কেউ ভ্রু কুচকে তাকায়, আবার কেউ কপালে হাত, কেউ বা কোমরে হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিচ্ছে ওর দিকে। ওদের দেখে শুকনো ঠোক গিলে নেয় কণ্ঠ। মনে মনে আল্লাহকে ডেকেছে। ওদের কাছে যাও মাত্র সোহা, তাহিয়া কণ্ঠের উপর হামলে পড়ে। ও মা ছাড়, ও মা ছাড় ছাড়, কি করছিস তোরা? ব্যথা লাগছে তো। কিছুটা দূরে দাঁড়িয়ে তারিফ, শান, সোহা এবং তাহিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওরা ধরা দে, কি ডাইনি, বিয়ে হতে না হতেই আমাকে ভুলে গেল। কণ্ঠ রীতিমতো দৌড়ে ওদের থেকে পালিয়ে যায়। ক্লাসে ঢোকা মাত্র দেখলো আজ শিডিউল প্রথমেই ক্লাস তুর্য স্যারের। বেশ হেজিটেট লাগছে কণ্ঠের, কিন্তু তার কারণ অজানা। বাকি সবাই এসে ওর পাশে এবং পরের বেঞ্চে বসে পড়ে। শান কণ্ঠের কানে ফিসফিস করে বলে ওঠে, ওইটা কণ্ঠ, তোর জামাই আইতাছে। কণ্ঠ চোখ রাঙিয়ে তাকায় শানের দিকে। ওর এমন অবস্থায় হেসে কুটি কুটি অবস্থা বাকি দেয়। তুর্য ক্লাসে প্রবেশ করা মাত্র চোখে চোখ পড়ে কণ্ঠের, কিন্তু তাতে কোনো ভাবান্তর দেখা যায় না তুর্যের। সে নিজের মতো ক্লাস করা শুরু করে। তবে আশ্চর্যের বিষয় হলো আজ পুরো ক্লাসের সময় কণ্ঠ তুর্যকেই দেখছিল। কেমন জানি এক অদ্ভুত সুন্দর ছিল। চোখে মুখে মায়া মেখেছিল তুর্য। সেটা দেখতে দেখতেই কখন যেন ক্লাস শেষ হলো তা বুঝতেই পারল না সে। বিকেলের দিকে বাড়ি যাওয়ার সময় তুর্য কণ্ঠকে গাড়িতে বসতে বলে, কিন্তু তাতেও বেশ
লজ্জা লাগছে কণ্ঠের। তারিফ কণ্ঠের কানে কানে এসে বলে, হয়েছে, চল ফোন করে বিরক্ত করি। শুন বেড়া, তোরে লং ড্রাইভে নিয়ে যাইব, যা যা। ফাঁক হয়ে গেল কণ্ঠের অধর দুটি। কি অসভ্য বন্ধু গঞ্জ তার। হুটহাট তাকে এমন এমন কথা বলে তাতে মাটির নিচে চলে যেতে ইচ্ছে করে। কলেজের সেকেন্ড ইয়ারের আজ র্যাক ডে। সেই সুবাদে কলেজে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান বলতে শুধুমাত্র সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা থাকবে, এই সুযোগে মিস করার নয় ভেবে 6 জন মিলে প্ল্যান করলো তারাও এই অনুষ্ঠানে অংশ নেবে। কিন্তু সমস্যা তখন দেখা দিল যখন জানতে পারলো অন্য ব্যাচের স্টুডেন্ট অ্যালাও না। নাকমুখ কুচকে নেয় কণ্ঠ। শানকে উদ্দেশ্য করে বলে, দেখলি তোর প্ল্যান কোনো কাজে না, আমরা চাইলেও যেতে পারবো না। রিয়া মলিন মুখে বলে, ধুর, ওই ভেবেছিলাম এতদিন পর একটা প্রোগ্রাম হবে, কিচ্ছু হলো না যে। ছা। তারিফ মুখের সামনে হাত দুটো মাইকের মতো ধরে নাটকীয় ভাবে বলে, শোনো জনগণ, আমার কাছে একটা আইডিয়া আছে। শান তারিফের মাথায় চাটি মেরে বলে, অভিনয় স্যার, আসল কথাটা বল। ঠোঁট কামড়ে ধরে তারিফ বিরক্তি নিয়ে বলে ওঠে, এই শুন, একদিন দেখবি আমি ঠিকই খুব বড় সুপারস্টার হয়ে গেছি। তাহিয়া হু হু করে হেসে উঠল। গাছে কাঁঠাল গোপে তেল। ভাই তুই কি বলবি? রিয়া বেশ রাগান্বিত স্বরেই বলে ওঠে। অবশেষে তারিফ বলা, আমরা সবাই মুখে রং দিয়ে মেখে যাব, কারণ ওখানে সবাই রং লাগাবে, আমাকে কেউ চিনতে পারবে না, হিহি। সোহার ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে ওঠে। ওরে তারিফ, তোকে চুমা। চল রেডি করি সব কিছু। ফ্লাইট কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে। ব্যাগ নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেয় তোফায়েল, কিন্তু তার মধ্যেই একটা শপে গিয়ে সাধারণ কোল্ড ড্রিঙ্ক নিয়ে নেয়। এখন পর্যন্ত কিছুই খাওয়া হয়নি, আপাতত এতটাই যথেষ্ট। কিন্তু এরই মধ্যে যে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে তা একদমই ভাবেনি। এই আপনি এটা কি করলেন? ছ্যা ছ্যা, আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে মাখো মাখো করে দিলেন। লম্বা এলোকেশি মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে, চোখের শেষ প্রান্তে পর্যন্ত টেনে দেওয়া কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাত ভর্তি বাহারি রঙের চড়ে, আঁখি যুগল কুচকে প্রশ্ন ছুড়ে দেয় তার দিকে। এই যে, আপনি কি শুনতে পাননি? তুফাইলের ধ্যান ভঙ্গ হয়, নির্লিপ্ত ভাবে তাকিয়ে থাকে, অতঃপর কিছু একটা ভেবে বলে, আই এম ভেরি সরি। উল্টো পথে হাঁটতে লাগলো তোফাইল। মেয়েটিও নাছর বান্দা। তোফাইল সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। এই, আপনি আমাকে নোংরা করেছেন, তো জরিমানা প্লিজ। কোচকানো ভ্রু আরো কুচকে নেয় তোফাইল। জরিমানা? ইয়েস ইয়েস, আপনি সরি বলে যে চলে যাচ্ছেন, আমি কি সরি অ্যাকসেপ্ট করেছি? না তো, সো গিভ মি জরিমানা। সো সিলি। যাই হোক, জরিমানা প্লিজ, আমার লেট হচ্ছে। তোফাইল মানিব্যাগ থেকে 1000 টাকার নোট দিতে মেয়েটি দৌড়ে চলে যায়। বিরক্ত হয় তোফাইল, পিপির করে বলে ওঠে, এখানে মেয়েরা এমন, যতটা দেখলাম মনে হচ্ছিল বাঙালি। কি একটা অবস্থা। কণ্ঠ কিন্তু বেশ মিষ্টি মেয়ে, কি বল ছোট? আহনা খানের কথায় মাথা দুলায় সাহা খান, কিন্তু তবুও তিনি যেন কোনো একটা ভাবনা বেশ ব্যস্ত। কি রে, কি ভাবছিস? খানিকটা চমকে ওঠে শাহ খান, এলোমেলো ভাবেই বলে, কই কিছু না তো আপা, আসলে আমার তোমাকে কিছু কথা বলার ছিল। আহনা খান হাতের বাটিগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে রাখতে বলল, হ্যাঁ বল, কি বলবি? আপা, কণ্ঠের সাথে তো তুর্যের বিয়ে দিয়ে দিলে, কিন্তু ওরা কি সুখী হবে? শাহ খান আমতা আমতা করে বলে। বিরক্ত হয় আহনা খান। শাহার এই একটা স্বভাব ওনার বেশ বিরক্ত লাগে। ভালো কিছুর মধ্যে হুট করে খারাপ কিছু বলে বসে। হঠাৎ এমন কথা বলছিস যে? শাহ খান একটু নড়ে চড়ে উঠল। আপা, সহিতা তো তুর্যকে পছন্দ করে, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, তো কি হয়েছে? কি হয়নি সেটা বলো। তুর্য যে বিয়ে করে নিয়েছে তা জানলে কি হবে বুঝতে পারছো? দেখ ছোট,
সহিতা তুর্যকে পছন্দ করতো এটা ঠিক, কিন্তু তুর্য তো পছন্দ করতো না। তুর্য আমাকে বলেছে সে বরাবরই সহিতাকে ভালো বন্ধু ভেবে এসেছে, কারণ দুজনেই ছোট থেকে এক স্কুলে একই কলেজে পড়াশোনা করেছে। আপা তুমি যা বলছো ঠিক আছে, কিন্তু আমি যা ভাবছি সহিতা আসলে এগুলো শুনে কি করবে। আপাতত তুই এত চিন্তা করিস না, এখন ওকে এসব জানানোর প্রয়োজন নেই। শাহ খান মনে মনে ভাবে, কি যে বলো না আপা, এইটা কি না জানালে হয়। সন্ধ্যাবেলা চারিদিকে অন্ধকার হয়ে আসছে, পাখিরা যে যার নিরে ফিরে যাচ্ছে। অন্ধকার ঘরে আলো জেলে দেয় কণ্ঠ। বাইরে থেকে সবে মাত্র বাড়ি ফিরেছে তুর্য। এসেই সোফায় গা এলিয়ে দেয় সে। শাহিনা খান পাশেই বসেছিলেন, উনি কণ্ঠকে ডাকেন, ছোটনাথ বউ কই তুমি? ছেলেটা মাত্র আইছে, কই গো তুমি? কণ্ঠ তড়িৎ গতিতে ছুটে আসে নিজে। জি দাদি। শাহিনা খান বেশ বিরক্তি নিয়ে বলেন, আমার নাতিটা মাত্র আইছে, তুমি কই থাকো? যাও ওর জন্য পানি নিয়ে আসো। কণ্ঠ এক নজর তাকায় তুর্যের দিকে, মলিন মুখ করে বসে আছে তুর্য। সত্যি বোধহয় বড্ড বেশি ক্লান্ত লোকটা। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে তুর্য। শরীর ভালো নেই তার। রুমে এসে কণ্ঠ দেখে তুর্য শুয়ে আছে। রাত 12টা ছুঁই ছুঁই। বাথরুমে গিয়ে জামা বদলে পাতলা একটা কামিজ আর প্লাজো পরে বেরিয়ে আসে কণ্ঠ। কারো কুকিয়ে ওঠার শব্দ কর্ণ স্পর্শ করতে থমকে যায় কণ্ঠ। তুর্য স্যারের আবার কি হয়েছে? বিছানায় কাছে এগিয়ে এলো কণ্ঠ। হ্যাঁ, তুর্য শব্দ করেছে। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। অবাক হয় কণ্ঠ, লোকটা কি হয়েছে? বিকেলে বাসায় আসার পর ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল, আবার রাতেও তেমনটা লাগছিল। তার উপর মুখে কিছুই তুলেনি। কাছে গিয়ে ডাকে কণ্ঠ, স্যার স্যার কি হয়েছে আপনার? তুর্য নিজের মনে বিড়বিড় করে চলেছে। কণ্ঠ তুর্যের মাথায় হাত রাখলো, তাতেই যেন তার হাত ঝলসে গেছে এমন অনুভব করছে। ওনার তো ভীষণ জ্বর। চিন্তিত হয় কণ্ঠ। এখন কি করবে? এত রাত হয়ে গেছে, সবাই তো ঘুমাচ্ছে, এখন কি করবে? চিন্তারা ভিড় এসে জমাচ্ছে কণ্ঠের মস্তিষ্কে। অবশেষে কিছু না ভেবে রান্নাঘরে গিয়ে বড় বাটিতে করে পানি নিয়ে আসে। রুমাল ভিজিয়ে মাথায় দেয় এসে। তুর্য একদম অচেতন হয়ে পড়ে আছে। কণ্ঠ ড্রয়ার থেকে জ্বরের ঔষধ বের করে নিয়ে ডাকে, ওনাকে এটা খাওয়াতে হবে, কিন্তু তার আগে কিছু একটা খাইয়ে এরপর এই ঔষধ খাওয়াতে হবে। যে ভাবনা সেই কাজ। কণ্ঠ রান্নাঘরে যায়, সামান্য স্যুপ তৈরি করে নিয়ে আসে। তুর্য স্যার উঠুন প্লিজ। কণ্ঠ অনেক কষ্টে করে উঠে বসায় তুর্যকে, মুখে তুলে খাইয়ে দেয় গরম গরম স্যুপ। লোকটার চোখ দুটো লাল হয়ে আছে। অনেক কষ্টে ওনাকে খাইয়ে শুয়ে দেয় কণ্ঠ। রাত 2:30 বাজে। এখনো জ্বর কমেনি তুর্যর। এখন বেশ চিন্তায় পড়ে গেছে কণ্ঠ, কি করবে? অবশেষে বাথরুম থেকে বালতিতে করে পানি নিয়ে আসে। শরীর মুছে দিলে হয়তো জ্বর কমবে। সেই আগের মতো করে তুর্যকে উঠে বসায়। এবার বেশ ইতস্তত লাগছে তার। এভাবে কারো জামা খুলে দেবে ভাবতেই লজ্জা পাচ্ছে সে। কিন্তু এটা তো লজ্জা পাওয়ার সময় নয়। ওনার জ্বর তো। এখন ওনাকে ভালো করার দায়িত্ব কণ্ঠের। কণ্ঠ তুর্যের টি শার্ট খুলে দিল। শার্ট খোলা মাত্র বুকের লোম খুব উকি দিচ্ছে। তাকাতে পারছে না কণ্ঠ, কেমন জানি দম বন্ধ হয়ে আসছে। আলতো হাতে কাপড় ভিজিয়ে শরীর মুছিয়ে দেয় সে। এরই মধ্যে তুর্য আকস্মিক ভাবে কণ্ঠের হাত টেনে নিজের উপরে নিয়ে আসে। ভরকে যায় কণ্ঠ, মুখ থেকে বেরিয়ে আসে উফ শব্দটি। স্যার। হুশ। নিজের পুরুষালী বৃদ্ধাঙ্গুল চেপে ধরে কণ্ঠের অধরে নিঃস্বার্থ দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে। কানের কাছে মুখ ফিসফিস করে বলে ওঠে, একটু শান্তি চাই। নিঃশ্বাসের গতি বেড়ে গেছে কণ্ঠে। নিস্তব্ধ রাতে এক পুরুষ এতটা কাছে এসে শান্তি চায় বলে, তার মানে কি দাঁড়ায়? আলগোছে বিছানার উপর রাখে কণ্ঠকে। হুট করে ওর উপর চড়ে বসে। কণ্ঠ খিচিয়ে চোখ বন্ধ করে নেয়। অকপটেই জড়িয়ে ধরে তুর্য কণ্ঠকে। ক্ষণিকের জন্য কণ্ঠ পৃথিবীর সব থেকে সুখময় মুহূর্ত অনুভব করে। পরের মুহূর্তে বুঝতে পারে কোনো জ্বলন্ত লাভা খানিকটা যেন তার উপরই ছেড়ে দিয়েছে কেউ। তুর্যের শরীর ততটাই তাপে উত্তপ্ত হয়ে উঠেছে। আমি তোমাকে ভালোবাসি, আরও কাছে চাই, অনেক কাছে লাগবে, প্লিজ আমাকে একটু শান্তি দাও।
সূর্যের তীব্র আলোয় জানালা পর্দা ভেদ করে মুখশ্রী ছুঁয়ে দিচ্ছে কণ্ঠে, নাক মুখ খিচিয়ে বন্ধ করে নেয় সে। বিছানা ছেড়ে ওঠা মাত্র খেয়াল করলো তুর্য বিছানায় নেই। ভয়ে আড়ষ্ট হয়ে গেল কণ্ঠ। আশেপাশে চোখ বুলিয়ে খোঁজে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তুর্য। পরনে তার কালো রঙের ট্রাউজার ও একটা টি শার্ট। তুর্যকে দেখে মুচকি হাসে কণ্ঠ। তা মুচকি হাসি হলেও তুর্যের কাছে ভুবন ফুলানো হাসির ন্যায় বুকে গেঁথে যায়। কণ্ঠের হাসির সেকেন্ডের মধ্যে মিলিয়ে যায়। মলিন মুখে এগিয়ে আসে তুর্যের কাছে। তড়িৎ গতিতে তার কপালে হাত রেখে চিন্তিত ভঙ্গিমায় আওড়ালো। আপনার তো জ্বর কমেনি, আপনি কেন গোসল করেছেন? নিশ্চুপ হয়ে দাঁড়ায় তুর্য। সে তো কণ্ঠের প্রতিটি ভঙ্গিমা পরখ করতে ব্যস্ত। কণ্ঠ ফের জিজ্ঞেস করে, কি হলো? আপনার কি সুস্থ হওয়ার ইচ্ছা নেই? তুর্য আনমনি বলে বসল, না। কি? না মানে এমনি শরীর বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম শাওয়ার নিলে হয়তো ভালো লাগবে। কপালে ভাঁজ পড়লো কণ্ঠে। বিরক্ত হলো সে। হয়তো সে এমন কোনো উত্তর একদমই আশা করেনি। কি মনে হয় আমি সারা দিন রাত আপনার সেবা করতেই থাকবো? চোট কামড়ে হাসির তুর্য। কণ্ঠ রাগান্বিত হয়। তুর্যের হাত টেনে ধরে দাঁড় করায় আর চোখে তাকায় তুর্য। এদিকে খেয়াল করেনি কণ্ঠ। সে তুর্যকে টেনে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। হাতের তাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে বলল, বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি আজকে মায়ের কাছে নালিশ করব, সাথে দাদির কাছেও। তুর্য নাটকীয় ভাবে বলে উঠে, এই না না, আমি খুব ভয় পাই। কণ্ঠ তুর্যের এমন আচরণে কিলকিল করে হেসে উঠল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তুর্য। মজা করছেন আপনি? হ্যাঁ, জ্বর বাড়লে কি করবেন? তুর্য নিশ্চুপ ভাবে বসে রইল। কণ্ঠ মাথা মুছে তাওয়াল বেলকুনিতে মেলে দেয়। আবার আগের জায়গায় এসে বেশ কঠিন স্বরেই বলল, চুপচাপ এখানেই বসে থাকুন, আমি এক্ষুনি আসছি, একটুও নড়বেন না। তুর্য সুচালো দৃষ্টিতে তাকায় কণ্ঠের দিকে। এ তো ভেতর থেকে কেঁপে উঠল কণ্ঠ। শুকনো ঠোক গেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অহনা খান এবং সাহা খান রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। ভেতরে গেল কণ্ঠ। অহনা খান অধরে মিষ্টি হাসি ঝুলিয়ে পড়ল, কিছু লাগবে? জি মা, একটু অসুস্থ। আসলে আপনার ছেলে একটু অসুস্থ হয়েছিল রাতে, এখন অনেকটাই সুস্থ আছে। ওনার জন্য হালকা খাবার নিতে এসেছিলাম। চিন্তিত হয় অহনা খান। কি বলছো? তুর্য অসুস্থ? কি হয়েছে ওর? কণ্ঠ সান্ত্বনা স্বরে আওড়ালো, মা আপনি চিন্তা করবেন না, উনি এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তুমি বরং ওর জন্য খাবার নিয়ে যাও, আমি একটু পরে আসছি। ঠিক আছে। কণ্ঠ তুর্যের জন্য স্যুপ নিয়ে নিল, কারণ তুর্য স্যুপ খেতে বেশ পছন্দ করে। এটাতে বেশ বিরক্ত কণ্ঠ, তার একটুও পছন্দ নেই এই স্যুপ, তাই এটার সাথে রুটি ও আলু তরকারি নিল। সকাল সকাল হাঁটতে বের হয়েছে তোফায়েল। ফ্ল্যাটের চারিদিকে একবার দেখে নিয়েছে, কাল থেকে অফিস জয়েন করবে, তাই আজ একটু নিজেকে টাইম দিচ্ছে। সামনে যাওয়া মাত্র একজন বৃদ্ধ মহিলা তার সামনে চলে আসলো। বেশ অবাক হয় তোফায়েল। বৃদ্ধ মহিলা ইংরেজি ভাষায় আওড়ালো, থ্যাংক ইউ মাই সান। আশ্চর্য হয় তোফায়েল, মহিলা কি তাকে চেনে? কিন্তু চেনার তো কথা নয়। মহিলাটি আবারও বলল, তোমার জন্য দোয়া করি। তোফায়েল আশ্চর্য হয়ে ইংরেজিতে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে চেনেন? না আসলে আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। মহিলাটি স্মিত হেসে বললেন, তুমি তো সে যে আমাকে টাকা দিয়ে কাল সাহায্য করেছো, ওই যে একটা মেয়েকে দিয়ে টাকা পাঠিয়েছিলে। এবার আশ্চর্যের সপ্তম আকাশে অতিক্রম করে ফেলে তোফায়েল। সে কবে টাকা দিল আর কোন মেয়ের কথা বলছে? এরই মধ্যে মহিলা তাকে হাতের ইশারায় সামনের বড় পার্ক দেখিয়ে বলা, ওখানে আছে ও। তোফায়েল বড় বড় পা ফেলে সেদিকে রওনা দিল। হয়তো তার মনে মেয়েটিকে দেখার তীব্র ইচ্ছা জেগেছে। এলোমেলো চুলে পার্কের একটি বেঞ্চে বসে আছে অরিন। সামনের বাচ্চাগুলোকে দেখতে ব্যস্ত সে। পার্কে প্রবেশ করা মাত্র তোফায়েল সেদিনকের মেয়েটিকে দেখে চমকে উঠল। তুমি? পুরুষালী কণ্ঠ শুনে পেছন ঘুরে তাকায় অরিন। তোফায়েলকে দেখে অধর প্রসারিত করে হাসে। হয়তো হাসিতে কিছু একটা ছিল, তাই তো তোফায়েল ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছিল কিয়ত খান। হ্যালো মিস্টার হ্যান্ডসাম। চমকে ওঠে তোফায়েল, কিন্তু সময়ের মধ্যেই নিজেকে শান্ত করে বলা, তুমি এখানে কি করছো? বাই দ্য ওয়ে, ওই মহিলাকে তুমি টাকা দিয়েছো? অরিন আবারও হাসলো, তারপর বলল, না তো, ওইটা তো আপনি দিয়েছেন।
তোফাইল সামান্য ভেবে বলল, আশ্চর্য, আমি কখন দিলাম? খিলখিল করে হেসে ওঠে অরিন। অতঃপর মুখে হাত চাপা দিয়ে বলে, আরে ওই যে জরিমানা নিয়েছিলাম ওই টাকাটা ওনাকে দিয়েছে আর বলেছে আপনি দিয়েছেন। থমকে গেছে তুফাইল। আমার নাম কেন বললে তবে? ও বুঝলেন না? আচ্ছা শুনুন, আসলে কি হয়েছিল, আমার কাছে টাকা ছিল না, ওদিকে ওনার সাহায্য দরকার ছিল, যার দরুন তখন আপনার সাথে দেখা হয়। আমি আমাকে নোংরা করার জন্য জরিমানা নিলাম আর সেই টাকা ওনাকে দিয়েছি। তুফাইল ছোট্ট করে জবাব দিল, ও আচ্ছা, কিন্তু আমার নাম বলার কি দরকার ছিল? আবারও হাসলো অরিন। ইচ্ছে হয়েছিল তাই বললাম। কথাটা বলে দৌড়ে পার্ক থেকে বেরিয়ে গেল অরিন। এক প্রকার বলা যায় পালিয়ে গেছে। অজান্তে ঠোঁটের কোণে হাসি দেখা যায় তোফাইলের, কিন্তু তা বেশি সময় স্থায়ী হয় না। আজকে কি কণ্ঠ কলেজে আসবে না? বেশ বিরক্ত নিয়ে কথাটা জিজ্ঞেস করে শান। রিয়া সম্মতি জানিয়ে বলে, না, ও তো সকাল বললো সেকেন্ড ক্লাসে জয়েন করবে। তারিফ মজা উড়িয়ে বলে, ওই মনে হয় ওর জামাইয়ের লগে ইস্কু ইস্কু করতে ব্যস্ত। তারিফের কথা শুনে সবাই হু হা করে হেসে উঠল। এইগুলো আমি খাবো? আর ইউ সিরিয়াস? কণ্ঠ স্মিত হেসে বলে, অবশ্যই। এগুলো খেলে কি হয়? নো ওয়ে কণ্ঠ, আমি এগুলো খেতে পারবো না। আশ্চর্য, এটা তো একটা খাবার, খেলে কি হবে? রুটি তরকারি খেয়ে দেখুন কেমন লাগে। আরে নো, আমার স্যুপ ঠিক আছে। খেয়ে দেখুন না। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি। কণ্ঠ এক প্রকার জোর করে রুটির এক টুকরো মুখে পুড়ে দেয় তুর্যার। ইস শব্দটি করে উঠে তুর্য। কণ্ঠ খিলখিল করে হেসে ওঠে। কেমন খেতে? তুর্য নাক মুখ কুচকে বলে, ভীষণ অয়েলি। ধুর, কাকে কি দিচ্ছি? কুত্তার পেটে কি কখনো ঘি হজম হয়? কথাটা বলে জিভে কামড় বসায় কণ্ঠ। কাকে কি বলে দিল? তুর্য বেশ কড়া গলায় বলল, কি বললে? কণ্ঠ জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছুই বলিনি। আর না আপনি কিছু শুনেছেন। গেলাম, কলেজে যেতে হবে। কণ্ঠ দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। তুর্য শব্দ করে হেসে ওঠে। সত্যি পাগল বাচ্চা বউ তার। কলেজ ক্যাম্পাসে কান ধরে মাঠের মাঝেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে কণ্ঠ, রিয়া, শান্ত, সোহা, তারিফ এবং তাহিয়াকে একে অপরকে দেখেই চলেছে। ওদের ঠিক সামনে বুকে হাত গুজে দাঁড়িয়েছে তুর্য। ওনার পেছনে আছে প্রিন্সিপাল স্যার। বারংবার তুর্যকে দেখছে এবং শুকনো ঢোক গিলছে এসে। তারই মধ্যে মুখে এক গাদা রং লেগে থাকার কারণে হাঁচি আসছে। হাঁচু শব্দ করে হাঁচি দেয় কণ্ঠ, কিন্তু তাতে থমথমে মুখখানি তুর্যের যেন আরও থমথমে হয়ে যায়। কিয়ৎক্ষণ আগেই লাস্ট ইয়ারের র্যাক ডে উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল। সেখানে কণ্ঠ এবং তাদের বন্ধু মহলে যাওয়ার তীব্র ইচ্ছে ছিল। সেই সুবাদে সবাই মুখে রং লাগিয়ে হলে প্রবেশ করে। সবাই বেশ হইহুল্লোড়ই করতে ব্যস্ত। গানের তালে নাচছে সবাই। কণ্ঠ, শান, তারিফ, রিয়া, সোহা, তাহিয়া নিজের মতো করে চিৎকার করে গাইছে, ডিস্কো দিওয়ানি আহা ওহো। ওদের মাঝে হঠাৎ এক মেয়ে এসে হাত ধরে টান দেয় কণ্ঠকে। হেই, তুমি কে? তোমাকে তো চিনলাম না। কণ্ঠ মুখ ফুসকে বলে ওঠে, আরে আমি কণ্ঠ, ফার্স্ট ইয়ার। কি? খানিকটা চিৎকার সহকারে বলে ওঠে মেয়েটা। এরপরই প্রিন্সিপালকে জানানো হয় এইসব কথা, যার দরুন প্রিন্সিপাল স্যার ডেকে পাঠায় তুর্যকে। তুর্য, তোমার ওয়াইফ কি করছে এসব? যাই হোক, তুমি তো আমার ফ্রেন্ডের ছেলে, তাই সবার আগে বিষয়টি তোমাকে জানানোর উচিত বলে মনে করলাম। তুর্য কিছুই বলো না, কিন্তু খুব বড় স্টেপ নিলাম। সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখলো তাদের। কণ্ঠ বেশ বিরক্ত হয়, কারণ একটা অনুষ্ঠানে অংশ নিলে বড় কি এমন ক্ষতি হবে? আশ্চর্য। তারিফের দিকে সবাই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে, কারণ ওর জন্যই তো এমন বাজে একটা অবস্থায়। তারিফ নিজেও বেশ বিরক্ত। অতঃপর কণ্ঠের কানে ফিসফিস করে বলে উঠল, তোর জামাই আমাকে ইজ্জত খায়া দিল। বেশ কাটকাট গলায় ওড়ালো, একবার এখানে থেকে বের হই, তারপর তোর ইজ্জত বাকিরা খেয়ে দেবো। শুকনো ঢোক গিলে নেয় তারিফ। অতঃপর তাদের পুরোটা দিন মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়। ধুলোবালিতে সবটাতে মাখো মাখো অবস্থা। এদিকে ধুলোবালিতে বেশ সমস্যা হয় কণ্ঠের। সে বারংবার হাঁচে দিচ্ছে। এটা দূরের থেকে দাঁড়িয়ে লক্ষ্য করছে তুর্য, কিন্তু তবুও যেন তার মন গলেনি। সে নিজেকে যথাসম্ভব স্ট্রিক্ট রাখার চেষ্টা করছে।
চারিদিকে শীতের ছড়াছড়ি, গায়ে চাদর জড়িয়ে ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে কণ্ঠ। মস্তিষ্কে বারংবার তুর্য নামক পুরুষটি হানা দিচ্ছে। কাল থেকে তুর্য একটিবারের জন্য তার সাথে কথা তো দূর তাকায়নি পর্যন্ত, তাতে ভেতরে ভারী কিছু অনুভব করছে সে। বিছানার এক পাশে শুয়ে আছে কণ্ঠ, ভীষণ বিরক্ত লাগছে তার। এরই মধ্যে ঝুম শব্দ করে বৃষ্টি শুরু হয়েছে। চলছে শীতকাল, কিন্তু প্রকৃতি যেন বর্ষাকালে মজেছে। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে তার। সচরাচর তেমন একটা বৃষ্টিতে ভেজে না সে। যেদিন বৃষ্টি হয় কণ্ঠ হাতে এক কাপ কফি, সাথে উপন্যাসের বই নিয়ে জানালার পাশে বসে পড়বে। কিন্তু আজ হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে, কিন্তু ব্যাকুলতার কারণ নেই। হুট করে বড় বড় পা ফেলে ছাদে চলে গেল কণ্ঠ। বৃষ্টির ফোঁটা টুপটাপ ছুঁয়ে দেয় কণ্ঠকে। হ্যাঁ বৃষ্টি, আমাকে ছুঁয়ে দাও, শান্ত করো আমার মন। লম্বা শ্বাস টেনে নেয় কণ্ঠ, অতঃপর দুটি বলিষ্ঠ হাত কণ্ঠের কোমর জড়িয়ে নেয়। শ্বাস আটকে আসে কণ্ঠের হাতের মালিককে দেখতে পিছু ফিরে তাকালো শক্তপোক্ত পুরুষকে। দেখে হৃদয়ের দুঃখপুকানি বেড়ে গিয়েছে। স্যার হুশ